মৃত্যুকে ভয় পাই না, আমি এখন যা খুশি তাই বলবো। তাহলে হাসিনার সময় তোমরা কোথায় ছিলে এই কথা নিয়ে? যে সমস্ত লোকরা হাসিনাকে টিকিয়ে রাখার সর্বাত্মক প্রচেষ্টায় লিপ্ত ছিল, তারা এখন ডক্টর ইউনূসকে বেইজ্জতি করার জন্য, ডক্টর মোহাম্মদ ইউনূসকে অপমান করার জন্য লেগে গেছে। আজ ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের জন্য একটা বিরাট সম্পদে পরিণত হয়েছে। মেজর সিনহার হত্যাকাণ্ড শুধু একটি ব্যক্তি হত্যাকাণ্ড ছিল না। দেশের সার্বিক পরিস্থিতি কতটা খারাপ হয়েছিল, ফ্যাসিস্ট হাসিনা কোন জায়গায় আমাদেরকে নিয়ে গিয়েছিলেন, তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত ছিল এই ওসি প্রদীপের একের পর এক হত্যাকাণ্ড। কারো মতে 170, কারো মতে 190 জন মানুষকে, নিরপরাধ মানুষকে বলা চলে সে হত্যা করেছিল। একজন ওসি হয়ে যদি প্রায় 200 মানুষকে হত্যা করতে পারে, তাহলে সেই দেশের অবস্থা কতখানি খারাপ ছিল তা আমাদের বুঝতে কষ্ট হওয়ার নয়। কিন্তু মেজর হত্যাকাণ্ড পূর্ব পর্যন্ত আমরা এদিকে লক্ষ্যই রাখিনি। প্রদীপ শুধু মানুষই হত্যা করতেছিল না, বরং এই অঞ্চলের চট্টগ্রাম, কক্সবাজার, এই অঞ্চলের মায়ানমারের সাথে যে সমস্ত অবৈধ ব্যবসা, মাদক ব্যবসা, ইয়াবা ব্যবসা করতেছিল, তা ব্যাপারে আমাদেরকে অন্ধকারে রাখা হয়েছিল। মেজর সিনহার মৃত্যু শুধু আমাদের জন্য একটি বার্তাই বহন করে নাই, বরং এই বিষয়টি সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছে। মেজর সিনহা কোনো সাধারণ একজন সামরিক কর্মকর্তা ছিলেন না, তিনি একজন চৌকুশ সামরিক কর্মকর্তা ছিলেন। তার ক্ষিপ্রতা, তার সততা এতখানি মোহিত করেছিল আমাদেরকে যে তাকে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বাহিনীর দায়িত্ব পর্যন্ত রাখা হয়েছিল। যাই হোক, মেজর সিনহা হয়তো ভিতর থেকে সবকিছু অবলোকন করে চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। একজন মেজর যখন অবসরে যান স্বেচ্ছায়, কোনো দোষ ছাড়া, তার এটাকে বীরত্বই বলা চলে। আমরা সাধারণভাবেই আমাদের সেনাবাহিনীকে দেশপ্রেমিক সেনাবাহিনী বলি। আমি মনে করি মেজর সিনহা দেশপ্রেমিক সেনাবাহিনীর একজন অলংকার এবং গৌরবান্বিত সৈনিক। আমরা সাধারণত সেনা কর্মকর্তা হলেও তাকে সৈনিক বলি, এই কারণে তিনি একজন যোদ্ধা। তার পক্ষে রাওয়া ক্লাবে যে প্রতিবাদ সভা হয়েছিল, সেই প্রতিবাদ সভায় রাওয়া ক্লাবের প্রধান এর দ্রুত বিচার চেয়েছিল, কিন্তু সম্ভবত আজ থেকে সময় পেরিয়ে গেছে 2-3 বছরের মতো। আমার সঠিক তারিখটি জানা নাই বলে আমি সময় বলতে পারবো না, তবে কমপক্ষে 2 বছর বলেই মনে হয়, আমার কাছে আরো বেশি মনে হচ্ছে। কিন্তু সেই রাওয়া ক্লাবের প্রতিবাদ করার কারণে রাওয়া ক্লাবের যিনি প্রধান ছিলেন তাকে পর্যন্ত চাকরিচ্যুত করা হয়। চাকরিচ্যুত মানে হচ্ছে, রাওয়া ক্লাব তো একটা ইনস্টিটিউট, এটা স্বায়ত্তশাসিত একটা প্রতিষ্ঠান। সেই ক্লাবের প্রধানকেও, যিনি নির্বাচিত, তাকেও পদত্যাগ করতে হয়েছে। তাহলে বুঝতে হয় যে পরিস্থিতি কতটা জঘন্য আকার ধারণ করেছিল। এই বিষয়গুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা ছিল না। আপনি লক্ষ্য করুন, বুয়েটে যে আবরারকে হত্যা করা হয়েছে নৃশংসভাবে, সেই নৃশংস হত্যাকাণ্ডের সাথে এই নৃশংস হত্যাকাণ্ডের একটা খুবই পরিষ্কার যোগসূত্র রয়েছে। অর্থাৎ সারা দেশে ভয়ের রাজত্ব করা হয়েছে। আজ আমরা সেসব ভুলে যাচ্ছি, আর আমাদের মিডিয়াগুলো আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করতেছে। মিডিয়ার যে সমস্ত লোকরা চাটুকারি করত, যে সমস্ত লোকরা হাসিনাকে টিকিয়ে রাখার সর্বাত্মক প্রচেষ্টায় লিপ্ত ছিল, তারা এখন ডক্টর ইউনূসকে বেইজ্জতি করার জন্য, ডক্টর মোহাম্মদ ইউনূসকে অপমান করার জন্য লেগে গেছে।